দাদা, আপনি গতকাল বলেছিলেন যে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে আসতে চাচ্ছেন, এটা আমাদের নেত্রী বলেছিলেন। তবে আমার যতটুকু মনে হচ্ছে, আপনার সেই লাইভ টক শোটা আমিও শুনেছিলাম, যে আপনি হয়তো বলতে চেয়েছিলেন যে যদি বিমানবন্দর দিয়ে আসতে না দেয়, বিমানে যদি ট্রাভেল পাস তো লাগে একটা বিমান উঠতে হলে, বা চার্টার্ড বিমান যদি আমার দেশের উপরে যদি আসতে না দেয়, তার তো বিকল্প পথ ছাড়া উপায় নেই। যেমন আমরা ভারতীয় একটা মুভি দেখেছিলাম, একটা ছোট বাচ্চা ভারতে আসছিল, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে হারিয়ে গিয়েছিল, তাকে পাকিস্তানে ফেরত নেওয়ার জন্য নায়ক একা চলে গিয়েছিল, পরে দুই দেশের লোকজন বর্ডারে মামলা করে নায়ককে আবার ইন্ডিয়াতে ফেরত দিয়েছে। ওই ধরনের ঘটনাও হইতে পারে আমার মনে হয়। আপনি কি এইটাই বুঝাতে চেয়েছিলেন? না, দেখুন, স্পষ্ট করে বলি যে অনেক সময় অনেক সাংবাদিকরা তাদের শিরোনামের স্বার্থে একটা কোনো লাইনকে হয়তো ধরে শিরোনাম করেন, যে শিরোনামটা খুব আকর্ষণীয় হয়, যাতে বহু দর্শক দেখতে আগ্রহ বোধ করে। খুব একটা তো বোরিং কথা বলে আলোচনা করে তো কোনো লাভ নেই, সেই জন্য মনে হয় যেন কোনো একটা সেন্সেশনাল কথা তার থেকে তুলে নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা এইরকম। প্রথম কথা হচ্ছে, আমি যখন ওনাকে ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তখন বলেছিলেন আমি অবশ্যই বাংলাদেশে ফিরবো। আমি এও জিজ্ঞেস করেছিলাম কবে ফিরবেন, উনি বলেছিলেন সময় সুযোগ পরিবেশ জেনে তারপরে বলবো। এরপরে উনি প্রথম ভারতের একটি সংবাদ সংস্থা এনডিটিভি কে সাক্ষাৎকার দেন, তাতে তিনি বলেন তিনি ডিসেম্বরে ফিরতে চান। রয়টারের যে ইন্টারভিউ যেটা হয়েছে, এবং আপনাকে বলে রাখি, রয়টারের পর আরো অনেক বিদেশি মাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে, যেগুলো প্রকাশিত হবে। রয়টার বলে একটু ক্রেডিবিলিটি বেড়েছে আর কি, যেহেতু পশ্চিমা সংবাদ মাধ্যম, যারা একসময় শেখ হাসিনার অত্যন্ত সমালোচক ছিলেন আর কি। এখন সেই কারণে তারা আর কি যখন ইন্টারভিউতে সেখানে তারা ক্ল্যারিফাই করেন শেখ হাসিনা যে তিনি জানেন যে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাকে হত্যাও করা হতে পারে, তা সত্ত্বেও তিনি যাবেন, তিনি নিজের দেশে ফিরতে চান। এখন কিভাবে ফিরবেন সেই প্রশ্নটা কিন্তু ওই ইন্টারভিউতে কোথাও নেই, বলা নেই কি পথে ফিরবেন। তিনি যেভাবে এসেছিলেন, যে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে তিনি ভারতে এসেছিলেন, এবং উভয় দেশের মধ্যে একটা কথাবার্তা বলে তারপরেই তিনি আসা সম্ভব হয়েছিল, কারণ তার সেখানে প্রাণ সংশয় ছিল। এরপরে তিনি আসার পর ভারত সরকারের ঘোষিত নীতি হলো, তিনি যখন যেতে চাইবেন, যেভাবে যেতে চাইবেন, সেটা ভারত সরকার তার ফেরবার ব্যবস্থা করে দেবে। এখন তারপরে আমি সেটা কথায় কথায় বলেছিলাম, আমি যে একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা, যদি ধরুন এমন কোন একটা সুযোগ এলো, কোন পথে যাওয়া পছন্দ করবে? তার জবাব ছিল, গেলে তো আমার তৈরি করা পদ্মা সেতু দিয়েই ফিরতে চাই, ফেরার পথে আমি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় নামতে পারবো। এরকম নয় ঘটনাটা যে উনি ওই পথেই ফিরছেন। আমি এটাও বলেছি ওই ইন্টারভিউতে যে তিনি উত্তরবঙ্গের কোন সীমান্ত দিয়ে ফিরবেন, নাকি রংপুর দিয়ে ঢুকবেন, নাকি মুর্শিদাবাদ দিয়ে ঢুকবেন, নাকি বিমান পথে উভয় দেশের মধ্যে আলোচনা করে ফিরবেন, এগুলো ঠিক হয়। এটা একটা ওনার ইচ্ছা, একটা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তো এটা ওনার স্বপ্ন যে আবার তিনি গোপালগঞ্জে যাবেন। তো গোপালগঞ্জে যেতে গেলে তাকে সড়ক পথে যেতে হয়। এখন এরপরে আমি দেখছি যে প্রশ্ন উঠছে, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নগুলো তো তার কাছে অবান্তর। কারণ আপনি ট্রাভেল ডকুমেন্ট থাকবে কি থাকবে না, যেতে দেবেন কি, আপনারা তো চাইছেন তাকে এনে ফাঁসি দিতে, তাই না? বাংলাদেশের লোকেরা চাইছে, তবে লোকেরা না, একাংশ, এখন এই মুহূর্তে একটা ক্ষুদ্রাংশ, তারা চায় তাকে নিয়ে এসে আবার তাকে ফাঁসিতে ঝোলানো। তো সেটা তো করতে গেলে এখন এই প্রশ্নগুলো কেন হচ্ছে? এখনো দেখবেন, এখনো পর্যন্ত বিএনপি অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি। বিএনপি যারা সরকারের ক্ষমতায়, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, এবং তারা তাদের কাছে বাকি যারা প্রশ্ন তুলছেন যে ট্রাভেল ডকুমেন্ট নেই, পাসপোর্ট নেই, কিভাবে আসবেন, সে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আপনি একজন মনে করেন যে উনি অপরাধী, উনি দেশে ফিরতে চাইছেন, একজন চলে এসেছিলেন এখানে, তিনি বাংলাদেশি নাগরিক, তিনি আর বাংলাদেশে ফিরবেন। তো তিনি চলে এসেছিলেন, যদি চলে এসে থাকেন অন্যায় ভাবে, তাহলে ফিরে যাওয়ার পর তার স্বাভাবিক বিচার হওয়া দরকার। কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে যে জিনিসটা, যে বার্তাটা রয়েছে, সেই বার্তাটা যেটা বাংলাদেশ সরকার চায়, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত পাঠানো। প্রথম কথা, শেখ হাসিনা বন্দী নন। তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেকও নন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগপত্র জমাও দিয়ে আসতে পারেননি। ফলে তিনি এবার আসার পরে তাকে তো ফেরত দেওয়ার প্রশ্নটা যখন আসে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একটা বন্দিকে প্রত্যর্পণ করে। শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি সবার সঙ্গে তো বহু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, তাই না? অস্ট্রেলিয়া, লন্ডন, আপনি যেখানে থাকেন সেখান থেকেও নেতা এসছেন।
কলকাতা থেকেও নেতারা এসেছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো কেউ তার মধ্যে বন্দির সঙ্গে একজনের সাথে তো আপনার খুব সুন্দর একটা ছবি আছে, সমর রেজাউল করিমের আমি সাথে আপনার। দেখলাম, আমি দেখিনি, কারণ তার সঙ্গে আমি বোধহয় ফেসবুক ফ্রেন্ডে নেই, ফলে আমি তাকে ছবিটা অন্যরা আমাকে সকলে বলেছে, আমরা দেখলাম আপনার একটা ছবি তার সঙ্গে রয়েছেন বসে। আমি বললাম, হ্যাঁ, জি, জি। আপনি অনেকে ছবি দিতে সাহস পান না, উনি ছবি দিয়েছেন সাহস করে, এটা ভালো। দ্বিতীয় কথা সেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে উনি বন্দী হিসেবে যাচ্ছেন না, উনি বাংলাদেশী নাগরিক হিসেবে যাচ্ছেন। আর ধরা যাক যে তিনি, আমি বলছি ধরা যাক, ওই পেট্রাপোল বেনাপোল সীমান্তে পৌঁছে গেলেন, তো পৌঁছে যাবেন, তো এবার তো তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে প্রবেশ করতে দেবেন কি দেবেন না। সেই জন্য আমি এটাও বলেছি যে তিনি এবার একা নেতা নিয়ে যাবেন, সেটাও যেমন ঘটনা, তেমনি একইভাবে কিন্তু এবার বহু সাংবাদিক যাদের ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেকেই যেতে পারে সঙ্গে। আর যদি সম্ভব হয় হয়তো আমিও যাওয়ার সুযোগ পেতে পারি। আর এখন আমি বলছি যে এই বিষয়টাকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে পরিণত করা, এবং সেটা অবশ্যই একটা তারেক রহমান সরকারের উপর চাপ তৈরি করা, সেই জন্য তিনি এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং এখনো 5 মাস বাকি আছে, অর্থাৎ তিনি 5 মাস একটা সময় দিয়েছেন প্রত্যেকটি। এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন আওয়ামী লীগ নিয়ে কি করবেন। যদি কিছু না করেন তাহলে আমি আসছি। কিভাবে আসছেন সেটা খুব স্বাভাবিকভাবে, যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ না করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, খুব জরুরি। মনে আছে নিশ্চয়ই যে 5ই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি হাজার হাজার জনতা এসে উপস্থিত হয়, তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো গুলি চালাবে না। সেনাবাহিনী স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যাতে অযথা নিরীহ মানুষের মৃত্যু না হয়। শেখ হাসিনা যখন যাবেন তখন হাজার নয়, তখন যদি লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে সেনাবাহিনীকে এবারও কি বলবেন যে এবার আমরা গুলি চালাবো না? কারণ তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, তাই না? সেদিন যদি ভূমিকা পালন করে থাকেন নিরপেক্ষ, তাহলে আজ যখন যাবেন, ফলে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা পরীক্ষা। তাদেরও ঘোষণা করতে হবে যদি লাখ লাখ মানুষ, এটা ঘটনা, লাখ লাখ মানুষ আসবেন, এটা ঘটনা, এবং সেক্ষেত্রে তারা কি এই মানুষকে রুখতে কি বলেছি? আমরা কয়েকদিন আগে দেখেছি 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনাবাহিনী নেমেছে, বিডিআর নেমেছে। কিন্তু শেখ হাসিনা যেদিন যাবেন, সীমান্তের এপারেই যদি দাঁড়িয়ে থাকেন, ওপরে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে, আমি তাদের উপর গুলি চালাতে পারবেন নাকি গুলি চালাবেন না, এটা ঘোষণা করতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ফলে আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছে যে আমার মনে হয় যে এটা আপাতত ভাবে আমি বললাম। এখন দ্বিতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে তারপরে আমি আসছি আর কি। দাদা আপনি তো দেখেননি বলেছেন, তাই আমি একটু আপনাকে এবং আমার বাকি দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে দাদা, এই ছবিটা ও রেজাউল করিম সাহেব, আজকে আমি ওই শার্টটাই পরে আছি। ওই শার্টে, হ্যাঁ ওইটাই পরে আছেন। হ্যাঁ, এটা আড়ং এর শার্ট। হ্যাঁ, যেমন আপনি যেটা বলেছেন যে বিদেশ থেকে অনেকে গিয়েছে, রেজাউল করিম সাহেব তিনি আমার পাশের বাসায় থাকেন, পাশের বাসায় একটা ছোট একটা রুম, মানে শেয়ারে একটা রুম নিয়েছেন, এখানে অন্য ফ্যামিলির সাথে একটা রুম নিয়েছেন, সেই রুম থাকেন উনি। এবার সেখানে সেই জন্য তখন আপনাকে আরেকটা তথ্য দিই, আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে আপনারা তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এটা আমার মনে হচ্ছে শুনেছি যে আমি নাকি সাংবাদিকরাও যেতে পারেন, জেনে নেবেন তো সত্য কিনা। এটা জিজ্ঞেস করেছিলেন উনি শেখ হাসিনাকে যে আপনার সঙ্গে কি এবার সাংবাদিকরাও যাবে সেখানে। তিনি প্রচন্ড হেসেছেন, হেসে বলেছেন দেখো না, এটা তো শুধু সাংবাদিক না, আরো কি করি, অপেক্ষা করে থাকো। সুতরাং অনেক কিছু দেখার অপেক্ষায় এখন থাকতে হবে। আমি আসলে এই সাংবাদিকটার নামও উচ্চারণ করতে চাই না, তারপরে এখন না করলে আবার অন্যজনে অন্য লাইনে নিয়ে যাবে, তাই করছি। আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক আছেন, মাসুদ কামাল নাম, মাসুদ কামাল সাহেব, উনি যে কথা আর 2-3টা টক শো চালান। উনি আজকে একটা টক শো, মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সাথে একটা টক শোতে গিয়েছিলেন। সেই টক শোতে উনি বললেন যে শেখ হাসিনা কি আছেন নাকি, শেখ হাসিনা মুক্ত নাকি, উনি তো একরকম বন্দী। তা না হলে উনি ছবি দেখায় না কেন? উনি যদি ভিডিওতে আইসা বলে বা ইন্টারভিউ যদি সরাসরি দেয়, তাহলে তো সাংবাদিকরা ওনার ছবি তুলে দিতে পারে। এখন এই টেলিফোন বার্তা রয়টার্সকে আসলে শেখ হাসিনা দিয়েছে নাকি অন্য কেউ কথা বলেছে, সেটারই বা কিভাবে জানলাম? ওনার কথাগুলো হচ্ছে এরকম যে উনি বন্দী, কনফার্ম উনি যে উনি বন্দী। সুতরাং উনি কিভাবে এগুলা কি বলে, কি আসবে না আসবে, এখন আপনি কি বলেন? আপনি নিজে তো মনে হয় সম্ভবত কথা বলেন। উনি শ্রদ্ধেয় সাংবাদিক, এখন ওনার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না। ওনার মনে হয়েছে ওনার একটা মত আছে, গণতান্ত্রিক অধিকার আছে, উনি তার মত বিশ্লেষণ করতেই পারেন। আমি যেরকম করি তিনি এরকম করছেন। কিন্তু ওই ইন্টারভিউটা
রয়টার্সের যেমন ভারতে অবস্থিত সাংবাদিক, ঢাকায় অবস্থিত রয়টার্সের সাংবাদিক এবং লন্ডনে অবস্থিত সাংবাদিক, তিনজনের জয়েন্ট পাইলাইন আছে। ওনার পক্ষে একজন সাংবাদিক হিসেবে আমিও খুব মানে অবাক হয়েছিলেন, এটা সত্যি কথা যদি বলেন, মাসুদ কামালের মতো। আমি শুনলাম যে আমি একমাত্র ব্যক্তি যে টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে ইন্টারভিউ নিয়েছিলাম, তারপরে আমার পরে আরেকজনকে উনি দিচ্ছেন, ফলে আমি জিজ্ঞেস করে খোঁজ নিয়েছিলাম এবং জানতে পারলাম যে হ্যাঁ উনি লিখিত উত্তর দিয়েছিলেন। লিখিত উত্তর দেওয়ার পর রয়টার্স থেকে তখন বলা হয়, হেড অফিস থেকে বলা হয় যে আমরা অনেক কিছু বিষয়ে কিছু ক্লারিফিকেশন চাই। সেই ক্লারিফিকেশন দেওয়ার জন্য উনি টেলিফোনে কথা বলেছেন এবং টেলিফোনে আমার মনে হয় মাসুদ কামাল সাহেবের পক্ষে খুব ভালো হবে যদি তিনি ঢাকার রয়টার্সের যে সাংবাদিক, তাকে যদিও সে একটা ফেসবুক পোস্ট লিখেছে আমি ইন্টারভিউ নিইনি, অন্য একজন আমার কলিগ নিয়েছে, কিন্তু ওই কপিটাই দেখবেন যে নিচে 3টে নাম আছে। ফলে তাদের কোনো একজনকে যদি মাসুদ কামাল জিজ্ঞেস করেন, এখন উনি বলেছেন কি বলেননি, শুনুন, সবচেয়ে আগে যিনি কন্ট্রাডিক্ট করতে পারেন, যিনি বিরোধিতা করতে পারেন, তার নাম শেখ হাসিনা। আমার নামে মিথ্যা ইন্টারভিউ ছাপা হচ্ছে, তাই না? আমি যদি কালকে তারেক রহমানের একটা ইন্টারভিউ ছেপে দিই না নিয়ে, তাহলে তারেক রহমান প্রতিবাদ করবেন না যে এরকম আমি ইন্টারভিউ দিইনি অমুক কাউকে? তো সেমনি শেখ হাসিনাও প্রতিবাদ করতে পারেন যে আমি তো এরকম কাউকে ইন্টারভিউ দিইনি। এখন উনি এইরকম একটা শুনেছি আমি কারুর সঙ্গে উনি ফোনে কথা বলে মানে ক্লারিফিকেশন দিচ্ছেন, লিখিত প্রশ্ন লিখিত উত্তর ক্লারিফিকেশনটা ফোনে, তার সঙ্গে ফোনে কথা বলছেন। অপেক্ষা করতে বলুন, ধীরে ধীরে ভিডিও দেখতে পাবেন। ভিডিও কেন, উনি যদি ঢাকায় প্রবেশের চেষ্টা করেন তাহলে তো মাসুদ কামালের চোখের অনেক কষ্ট লাঘব হবে, তিনি তো সচক্ষে দেখতে পাবেন ওনাকে, তাই না? সেটা আমরা তো আমি তো তাই মনে করি, শেখ হাসিনা কোনো নাটক করছেন, ড্রামাবাজি করছেন সেরকম মহিলা না, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি সব থেকে বেশি সময়ে প্রধানমন্ত্রী। তাকে আপনাদের দেশ একটা ফাঁসির আদেশ শুনিয়েছে, তাও একটা ক্যাঙ্গারু কোর্ট। সেটা লজ্জা করে না আপনারা সেটা বলেন? এক মহিলাকে ফাঁসি দেবেন? কোথায় থাকে আপনাদের মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই। আপনারা তো অমানবিক মানুষ, একটা মহিলাকে ফাঁসি দেবেন বলছেন, কি ধরনের নোংরামি এটা? দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আইসিটি ট্রাইব্যুনালের কথাতেই যদি আসেন, যার ভিত্তিতে ফাঁসি, ওটাকে বিচার হয়েছে? যার যে হত্যা হয়েছে, যে মারা গেছে, তার ডেড বডির ফরেন্সিক হয়েছে? ফরেন্সিক রিপোর্ট ছাড়া কি করে প্রমাণিত হলো? যে গুলি তার শরীরে পাওয়া গেছে, সেই গুলিটা কোন বুলেটের, কোন বুলেট কোন হয়েছে? এবং ইউনূস কি করেছিলেন জানেন? মনে নেই? তিনি আইন পাস করিয়েছিলেন যে জুলাই আগস্টে যারা মারা গিয়েছে, তাদের জুলাইয়ে মারা গিয়েছিলেন, তাদের কোনো পোস্টমর্টেম হবে না। ভেবে দেখুন, একটা প্রকৃত হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য আইন পাশ করাতে হয়েছিল, আর তার চেয়ে বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা সেগুলো নিয়ে বড়াই করেন। ঠিক, তার সহকর্মী জেলে পড়ছেন, তার পরিবারের পাশে তিনি খবর নিয়েছেন? ছেড়ে দিন শেখ হাসিনার কথা, শেখ হাসিনা মেনে নিলাম স্বৈরাচারী অত্যাচার করেছেন, আপনার সতীর্থ যার সঙ্গে আপনি কাজ করেছেন সে জেলে, তার পরিবার কিভাবে আছে আপনি খোঁজ নিয়েছেন? আপনি তো সাংবাদিক হওয়ার যোগ্যতাই নেই আপনার। আপনি সতীর্থ সাংবাদিকের পাশে যদি একজন সাংবাদিক না দাঁড়াতে পারে, সে তো সাংবাদিকই নয়। যে দলেরই, যে মতেরই, যে পথেরই প্রতীক হোক, সাংবাদিকের পরিচয় সাংবাদিক। সে তার একটা মত থাকতেই পারে, যে মতের সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, সেটা অন্য বিষয়। নিশ্চয়ই আপনার গণতান্ত্রিক আছে, যেমন আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছে, আমিও আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু আমি যদি কোথাও কোনো সাংবাদিকতার কারণে আমি যদি বেকায়দায় পড়ি বা কোনো, তা থেকে আপনি কি আমার পাশে দাঁড়াবেন না? এটাই আমার মিনিমাম একটা কাম্য, আর কিচ্ছু না। এটা প্রমাণ করে প্রকৃত মানবাধিকার আছে কি নেই, প্রকৃত মানবাধিকারকে সম্মান করেন কি করেন না, এটা তার প্রমাণ। বলুন দাদা, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে, এটা আজকে সকাল থেকে খুব ভাইরাল বাংলাদেশে। আমি ঘোষণা দিলাম বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। এটা আমাদের দলের অটল সিদ্ধান্ত। জনগণের ইচ্ছায় তিনি ফিরবেন, এটাই বাস্তবতা। আমরা প্রস্তুত। এই ভিডিওটা আজকে সকাল থেকে খুব ভাইরাল। কবেকার ভিডিও আমি জানি না। না, আমি বলে দিচ্ছি এই ভিডিওটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে যাওয়ার পর তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি রাজনৈতিক নেতা হিসেবে তখন হয়তো বলেছেন। এটা ভারত সরকার কিন্তু এমন কোন নীতি ঘোষণা করেনি যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে আমরা ফিরিয়ে দিচ্ছি, কারণ তিনি তো এখন শাসক ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী। এটা তার, আমাকে ধরে নিতে হবে যে এটা তার ব্যক্তিগত মত, এটা ভারত সরকারের মত নয়। কারণ শেখ হাসিনা, অনেকে প্রশ্ন করেছেন আমাকে, শেখ হাসিনা যেগুলো বলছে সেগুলো কি ভারত সরকারের কোনো মদত আছে, তারা চেয়েছেন? ভারত সরকার এর মধ্যে কোথাও নেই।
তিনি বাংলাদেশের মতো মানে সাংবাদিকদের, বাংলাদেশের যে সাংবাদিকদের উপর বর্তমানে যে সেন্সরশিপ চালু আছে, কারণ সবাই সব কথা লিখতে পারবে না, সরকার ঘোষণা করে দেন যে শেখ হাসিনা নিয়ে কিছু বলা যাবে না, তা সত্ত্বেও লিখছেন বাংলাদেশের মিডিয়া, তাদেরকে আমার স্যালুট এই কারণে যে তারা কায়দা করে লিখছেন এবং সেটা ভালো। আসল কথাটা লিখতে গিয়ে অন্য কিছু লিখছেন, সেটা ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তিনি বা তার এই যে যেভাবে সেটা, এই যে মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম যেভাবে বলছেন, সেটা তো এক সেকেন্ড, জি হ্যাঁ সিনহা সাহেব একটা প্রোগ্রামে আছি, আমি আসছি নিচে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাই হোক একটু খেয়ে হারিয়ে গেছে কথা। আপনি যে ভিডিওটার কথা বললেন, আমি বলছি এটা ওনার ব্যক্তিগত মত, এটা এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। না, ওটা সরকার না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে উনি একসময় আমাদের নেত্রীকে বলেছিলেন যে আপনি কলকাতায় এসে থাকেন, আপনি একবার ঘুরে যান কলকাতায়। সেটা তো ঘটনা। দেখুন ভারতের ওই যেটা বলছিলাম যে ভারতে তো সাংবাদিকদের উপর কোনো সেন্সরশিপ নেই না, এখানে সবাই সাংবাদিক, কাউকে তো বলা যায় না যে তুমি অমুকটা করবে না তমুকটা করবে, যেটা বাংলাদেশ পারে, তাই না? ওখানে তো নাকি মুক্ত বাতাস সাংবাদিকতা, এমনই বাতাস যে সরকার ঠিক করে দেয় কি লিখবে কি লিখবেন না, সেটা তো হতে পারে না, সেটা ভারতে নয়। ভারতের সাংবাদিকরা ফ্রি। ভারতের সাংবাদিকদের যদি বলা হয় আপনি নেবেন না ইন্টারভিউ, সেই সাংবাদিক রাস্তায় নেমে প্রতিবাদ নিয়ে পড়বে যে আপনি কে বলার, আমি কার ইন্টারভিউ নেবো কি নেবো না, আপনি কে? দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছিলেন, উনি যেটা বলেছিলেন তখন রাজনৈতিক নেতা হিসেবে বলে, এবং ঘটনা যেটা বাংলাদেশের মানুষও সকলে জানেন, বেশিরভাগ মানুষ জানেন যে ভারতীয়দের 80% তারা আওয়ামী লীগকে পছন্দ করে, তারা বঙ্গবন্ধু পরিবারের প্রতি তাদের অসীম শ্রদ্ধা। একমাত্র ভারতেই দেখবেন যে বঙ্গবন্ধুর সম্পূর্ণ প্রতিকৃতি আছে, যেটা বাংলাদেশে নেই। আমার এই প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, যেটাকে আমরা তীর্থক্ষেত্র বলি। বাংলাদেশে যখন কোনো নেতার নেত্রী আসেন এখানে এসে তারা শ্রদ্ধা জানিয়ে তবে যান। কলকাতা প্রেস ক্লাবেতেও আছে। এটা তো আমরা তাদের প্রতি একটা, তাকে অন্যরকম ভাবে দেখি। এই দলটাকে, একটা স্বাধীনতা পাকিস্তানকে যেভাবে তারা দুর্মুষ করেছেন, যেভাবে যুদ্ধে হারিয়েছেন, ভারত সহায়তা করেছিল, কিন্তু মূল যুদ্ধটা তো বাংলাদেশিরা করেছিল। সেই যুদ্ধে যেভাবে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে পরাস্ত করেছেন, এটা তো আমরা নিশ্চয়ই, আমাদের তো সেলিব্রেশন করার মতো বিষয়। আজকে অবশ্য আরেকটা জিনিস আজকে অবশ্য খুব ভাইরাল, সেটা হচ্ছে জামাতের এক মহিলা এমপি, নামটা ভুলে গেছি আমি, উনি বললেন যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানে, কোন মুক্তিযুদ্ধ নেই, ভারত পাকিস্তান, মানে যেটা এতদিন পাকিস্তান বলতো যে মুক্তিযোদ্ধাদের সাথে, যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা আজকে উনি বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। জামাত জানি না উনি কতটা ইতিহাস জানেন আমি জানি না, বলতে পারবো না। উনি একজন মহিলা, তিনি যা বলেছেন তার মত, সেটা তার ব্যক্তিগত মত, সেটা যদি তিনি বিশ্বাস করে তো করুন। কিন্তু স্বাভাবিক, আপনি জামায়াত নেত্রীর কাছ থেকে আর কি আশা করেন? আপনি আশা করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে সে? কত না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার শব্দটা তো তৈরি হয়েছিল তাদের জন্য, তাই না? তো তারা হঠাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, এটা তো হয় না, অস্বাভাবিক।